প্রিয়ন্তীর ফোনটা বেজে উঠল। ফোন হাতে তুলে দেখল ইয়াদ ভিডিও কল করেছে। ইয়াদ ইলমার ছোট ছেলে, পেশায় পুলিশ কর্মকর্তা। প্রিয়ন্তী ফোন রিসিভ করতেই মোবাইলের স্ক্রিনে ভেসে উঠল ইয়াদের গৌরবর্ণের হাস্যোজ্জ্বল মুখখানা। কি অবস্থা ম্যাডাম, কেমন আছেন? প্রিয়ন্তী অলস কণ্ঠে জবাব দেয়, ভালো। তোমার কি খবর? এই তো আলহামদুলিল্লাহ। তোর পাশে ওটা কে? শ্রুতি মনে হচ্ছে। হ্যাঁ, শ্রুতি। বিকেলে মামির সাথে কথা বললাম। উনি তো বললেন শ্রেয়ান নাকি শ্রুতিকে আজ বাসায় নিয়ে গেছে। হুম, আমি তো এখন শ্রেয়ান ভাইয়ার বাসাতেই আছি। তুইও সাথে গিয়েছিস? না, আমি এসেছি ঘণ্টাখানেক আগে। শ্রুতিটা বড্ড কান্নাকাটি করছিল। বিকেলে ঘুমোনো অবস্থায় শ্রেয়ান ভাইয়ার সাথে পাঠিয়েছি। ঘুম থেকে জেগেই মায়ের জন্য কান্নাকাটি শুরু করেছে। বাধ্য হয়ে রাতেই চলে আসতে হলো। ইয়াদ ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, অতটুকু বাচ্চা মেয়ে, মাকে তো কাছে চাইবেই। হুম, আর ও তো প্রীতিকে ছাড়া কিছু বুঝত না। বাপের কাছেও খুব একটা ঘেঁষে না, তার খালি মাকে লাগবে। তুইও ছোটবেলায় এমন ছিলি, জানিস। সারাক্ষণ মামির আঁচলের তলায় থাকতি। প্রীতিকে তবু মাঝে মাঝে আমাদের বাসায় এনে রাখা গেছে, কিন্তু তুই মামিকে ছাড়া 10 মিনিটও থাকতি না। মামি আমাদের বাসায় এলে তবেই তার সাথে তুই আসতি, আবার তার সাথে চলে যেতিস। তাকে ছাড়া তোকে রাখা যেত না কিছুতেই। আর সেই আমি 5টা বছর মাকে ছাড়া বিদেশের মাটিতে কাটিয়ে দিলাম। যখন মা বোনের কাছে ফিরে এলাম, তখনই আমার বোনটা চলে গেল। আল্লাহ আমাদের ধৈর্যের আর কত পরীক্ষা নেবে বলতে পারো? এই প্রশ্নের জবাব দিতে পারল না ইয়াদ। তবে প্রিয়ন্তীর মন ভালো করার জন্য এটা সেটা বলতে শুরু করল। ইয়াদ বলতে লাগল আর প্রিয়ন্তী নিশ্চুপ শুনতে লাগল। এক পর্যায়ে কথার মাঝখানেই ঘুমিয়ে পড়ল প্রিয়ন্তী। প্রিয়ন্তী ঘুমিয়ে পড়ার পরেও অনেকটা সময় কল কাটল না ইয়াদ। ঠোঁটের কোণে মৃদু হাসি নিয়ে তাকিয়ে রইল প্রিয়ন্তীর ঘুমন্ত মুখটার দিকে। ঘুমানোর সময় কি পবিত্র, মায়াবী লাগে মেয়েটার মুখটা। ওই সুন্দর মুখখানায় অদ্ভুত এক মায়া লেপ্টে আছে। ইয়াদ মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। সকালে অফিসে যাওয়ার সময় শ্রুতি ঘুমিয়েছিল, তাই ওর সাথে কথা বলা হয়নি। কাল রাতে মেয়েটাকে অত জোরে চড় মেরেছিল, ভেতরে ভেতরে বড্ড অনুশোচনা হচ্ছিল শ্রেয়ানের। অফিসে যাওয়ার পথে আনুশকাকে সাথে নিয়ে ক্লিনিকে গিয়েছিল। ডাক্তার জানালো, জটিল কিছুই হয়নি। ব্যথা ও ফোলা কমার ওষুধ লিখে দেন তিনি। ক্লিনিক থেকে বেরিয়ে আনুশকাকে একটা রিকশা করে বাসায় পাঠিয়ে অফিসের পথ ধরল শ্রেয়ান। লাঞ্চ টাইমে বাসায় ফোন দিয়ে জেনে নিল শ্রুতি খেয়েছে কিনা। শ্রেয়সী জানালো, শ্রুতি কোনো ঝামেলা ছাড়াই প্রিয়ন্তীর হাতে খেয়ে নিয়েছে। বিকেলে ক্লান্ত শ্রান্ত হয়ে বাসায় ফিরল শ্রেয়ান। ঘরে ঢুকেই পা থেমে গেল শ্রেয়ানের। প্রিয়ন্তীর চোখ কাপড় দিয়ে বাঁধা। সে শ্রুতিকে ধরতে চাইছে। শ্রুতি খিলখিল করে হাসছে আরে মাথা থেকে ও মাথা দৌড়চ্ছে। শ্রেয়ান ঘরে ঢুকল না। দরজার বাইরে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল শ্রুতির দিকে। শ্রুতির খিলখিল হাসির শব্দ শ্রেয়ানের সারাদিনের সমস্ত ক্লান্তি দূর করে দিল। প্রিয়ন্তীও যেন বাচ্চা হয়ে গেছে শ্রুতির সাথে। মুখে মৃদু হাসির রেখা টেনে ওদের দেখতে লাগল শ্রেয়ান। প্রিয়ন্তীর ঠোঁটের নিচের তিলটা নজরে পড়ছে শ্রেয়ানের। একদিন প্রীতির ঠোঁটের নিচের এরকম তিলটাই দেখে ক্রাশ খেয়েছিল শ্রেয়ান। একই সাথে তৈরি হয়েছে কিছু ভালো লাগাও, যদিও সেটা নকল তিল ছিল। তবে আজ প্রিয়ন্তীর ঠোঁটের নিচের এই তিলটা একদমই টানছে না শ্রেয়ানকে।
দুই বোন হুবহু একই রকম দেখতে। অথচ প্রিয়ন্তীর সৌন্দর্য শ্রেয়ানকে একদমই টানছে না, যেমনটা প্রীতির বেলায় হতো। চেহারা একই হওয়া সত্ত্বেও কখনো প্রিয়ন্তীকে প্রীতি ভেবে ভ্রম হয় না শ্রেয়ানের। হঠাৎ আহ করে শব্দ করে ফ্লোরে বসে পড়ল প্রিয়ন্তী। শ্রেয়ান দ্রুত পায়ে প্রিয়ন্তীর কাছে গেল। প্রিয়ন্তীর সামনে বসে ওর চোখের বাঁধনটা খুলতে সাহায্য করল। তারপর জিজ্ঞেস করল, কি হয়েছে? প্রিয়ন্তী দুহাতে ডান পাটা চেপে ধরে বলল, পাটা মচকে গেছে বোধহয়। শ্রুতিও দৌড়ে এসে বসল প্রিয়ন্তীর পাশে। উদ্গ্রীব হয়ে বলল, অনেক ব্যথা পেয়েছ আম্মু? বাপি, আম্মুকে ডাক্তারের কাছে নিয়ে চলো। শ্রেয়ান বলল, ডাক্তার লাগবে না সোনা, এক্ষুনি সেরে যাবে দেখো। শ্রেয়ান প্রিয়ন্তীর পাটা ধরে আচমকা সজোরে এক টান দিল। প্রিয়ন্তী চিৎকার করে উঠল। শ্রুতি ব্যগ্র গলায় বলল, এইটা কি করলে বাপি? আম্মুকে আরো ব্যথা দিল। শ্রেয়ান উঠে দাঁড়াল। তারপর প্রিয়ন্তীর দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হাত ধরে উঠে পড়। প্রিয়ন্তী অনুভব করল তার পায়ে একটুও ব্যথা নেই। সে শ্রেয়ানের সাহায্য ছাড়াই উঠে দাঁড়াল। শ্রুতি হাত তালি দিয়ে বলল, ইয়ে, আম্মু ভালো হয়ে গেছে। প্রিয়ন্তীর চিৎকারের আওয়াজে ড্রয়িং রুম থেকে ছুটে এলো তিতলি। তিতলি বলল, কি হয়েছে প্রিয়ন্তী? ওভাবে চিৎকার করলে কেন? তেমন কিছু না আপা, একটু পা মুচকে গিয়েছিল। সে কি? টেনশন নেওয়ার কিছু নেই আপা, পা ঠিক হয়ে গেছে। শ্রুতিকে নিয়ে তিতলি ও প্রিয়ন্তী ঘর থেকে বেরিয়ে এলো। শ্রেয়ান ঢুকল ওয়াশরুমে। রাত তখন প্রায় 11:30। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই সাথে ঝড় হাওয়া। বারান্দায় দাঁড়িয়ে আনমনে বাহিরে তাকিয়ে আছে প্রিয়ন্তী। দমকা বাতাসে বৃষ্টির কণা উড়ে উড়ে এসে গায়ে পড়ছে, ছুঁয়ে দিচ্ছে প্রিয়ন্তীকে। ভিজে যাচ্ছে সে, তবুও নড়ছে না। তার চোখের কার্নিশে জল। জন্মের পর কখনো বাবা মাকে একসাথে কাছে পায়নি ওরা। দুজনের মান অভিমানের গ্যারাকলে চিপকে পড়েছিল দু বোন। মা বাবাকে এক করার জন্য কত চেষ্টা করেছিল ওরা। আজ বাবা মা একসাথে থাকছে। মিটে গেছে তাদের মধ্যেকার সমস্ত ঝামেলা। কিন্তু সেটা দেখার সৌভাগ্য হয়নি প্রীতিটার। তার আগেই পাড়ি জমিয়েছে পরপারে। তোকে ছাড়া সবকিছু শূন্য লাগে রে প্রীতি। তোকে ছাড়া এই আমিটাই অচল, কেন চলে গেলি তুই? তুই চেয়েছিলি না বাবা মা এক হোক? আমরা তো এতদিন এই দিনটারই প্রহর গুনেছি, তাই না? আমার চাওয়া পূরণ হয়েছে তো? তাহলে কিসের অভিমানে চলে গেলি তুই? বিড়বিড় করে বলছে প্রিয়ন্তী। শ্রুতির গায়ে ভালোভাবে কাঁথাটা টেনে দিয়ে ঘর থেকে বের হতে উদ্যত হল শ্রেয়ান। পরক্ষণেই থেমে গিয়ে একবার বারান্দায় উকি দিল। প্রিয়ন্তী ভিজে যাচ্ছে, তবু নড়ছে না। শ্রেয়ান প্রিয়ন্তীর পেছনে দাঁড়িয়ে বলল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন প্রিয়ন্তী? ভিজে যাচ্ছ তো, ঘরে এসো। প্রিয়ন্তী নড়ল না, আনমনে বলল, প্রীতিটাকে বড্ড মনে পড়ছে। ছোটবেলায় বৃষ্টি নামলেই দু বোন ঘর থেকে বেরিয়ে যেতাম। মাতাল হয়ে বৃষ্টিতে ভিজতাম। আম্মু অনেক বকা দিত, কিন্তু কে শুনত কার কথা? আমরা তো ভিজতেই মত্ত থাকতাম। একটা দীর্ঘশ্বাস ছাড়ল শ্রেয়ান। মেয়েটা চলে গেছে, কিন্তু আপনজনদের কাছে স্মৃতিগুলো ফেলে রেখে গেছে। প্রত্যেকটা স্মৃতি মনে করিয়ে দেয় প্রীতি তাদের কাছে কতটা মূল্য ছিল। কিছু সময় পর শ্রেয়ান বলল, রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো প্রিয়ন্তী। ঘুম আসছে না। এখানে দাঁড়িয়ে ভিজতে থাকলে ঘুম আসবে কি করে?
ঘরে যাও, চোখ বুজে শুয়ে পড়ো, ঘুম চলে আসবে। আসবে না। আপনি এখনই ঘুমাবেন? একটু অফিসিয়াল কাজ আছে, সেরেই ঘুমোতে যাব। আজকে কাজ করতে হবে না। তাহলে কি করব? আমার ঘুম আসছে না, আমাকে গল্প শোনান। শ্রেয়ান হাসল, গল্প শুনবে? বাচ্চাদের মতো আবদার। তা কি গল্প শুনবে? আপনার আর প্রীতির প্রেমের গল্প শুনব। বৃষ্টির ছাঁচ কিছুটা কমেছে। শ্রেয়ান রেলিংয়ে ভর দিয়ে দাঁড়াল। বলল, তুমি জানো না এমন কিছু আছে নাকি? আমাদের পরিচয়ের শুরু থেকে সবকিছুই তো প্রীতি তোমাকে বলেছে। বলেছে। তবে প্রীতি বলেছে, আপনি তো বলেননি। আপনি কখন কিভাবে প্রীতির প্রেমে পড়েছেন সেটা তো কেবল আপনিই জানেন। প্রীতি জানে না, তাই আমাকে বলেনি। আপনি বলেন, কখন প্রীতির প্রেমে পড়লেন? কিভাবে পড়লেন? ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল শ্রেয়ান। তারপর বলতে শুরু করল, প্রীতির সাথে আমার প্রথম দেখা হয়েছিল রেস্টুরেন্টে। সেদিন প্রীতিকে পুরোপুরি খেয়াল করিনি, করব কি করে? তার আগেই তো মেয়েটা ছুটে পালিয়েছিল রেস্টুরেন্ট থেকে। তার কিছুদিন পর ভার্সিটির নবীনবরণ অনুষ্ঠানে আবার দেখা হয়েছিল প্রীতির সাথে। সেদিন নীল রঙের একটা শাড়ি পরেছিল প্রীতি। কানের কাছে গুজেছিল নীল রঙের গোলাপ। অসম্ভব সুন্দর লাগছিল সেদিন প্রীতিকে। তবে সেদিন ওর সৌন্দর্যে মুগ্ধ হয়েছি, কিন্তু প্রেমে পড়িনি। ইউনিভার্সিটিতে এরকম তো কত মেয়েকেই ভালো লাগত, প্রীতির ক্ষেত্রেও তাই। এরপর একে একে বেশ কয়েকবার দেখা হয়েছিল প্রীতির সাথে। প্রিয়ন্তী খেয়াল করল, এতক্ষণ শ্রেয়ানের চেহারায় যে আষাঢ়ের মেঘগুলো ঘাপটি মেরে বসেছিল, প্রীতিকে নিয়ে কথা বলার সময় সেই মেঘটুকু কেটে গিয়েছে। ঘাটতি স্থানটুকু দখল করেছে শরতের একফালি শুভ্র মেঘ। কফি খাবে? জিজ্ঞেস করল শ্রেয়ান। প্রিয়ন্তী উত্তর দিল, না। চা হলে খেতে পারি। তুমি একটু দাঁড়াও, আমি চা বানিয়ে নিয়ে আসি। চাইলে বসতে পারো। চলুন আমিও যাই আপনার সাথে। লাগবে না, তুমি থাকো এখানেই। শ্রেয়ান রান্নাঘরে গেল। প্রিয়ন্তীর জন্য এক কাপ চা বানাল। সে চায় খায় না, তাই নিজের জন্য কফি বানাল। দুই হাতে চাকফি নিয়ে আবার বারান্দায় চলে এলো শ্রেয়ান। প্রিয়ন্তীর হাতে কাপ দুটো দিয়ে ঘর থেকে দুটো চেয়ার বারান্দায় নিয়ে এলো শ্রেয়ান। তারপর প্রিয়ন্তীকে বসতে বসল। প্রিয়ন্তী বসল। পাশের চেয়ারটায় বসল শ্রেয়ান। হাত বাড়িয়ে প্রিয়ন্তীর হাত থেকে কফির কাপটা নিল। চায়ের কাপে চুমুক দিয়ে প্রিয়ন্তী বলল, তারপর? প্রীতির প্রেমে কিভাবে পড়লেন? একবার রাস্তায় শ্রেয়সীর সামান্য অ্যাক্সিডেন্ট হয়। তখনই শ্রেয়সীর সাথে ওর পরিচয় হয়। এর কদিন পরে শ্রেয়সীকে দেখতে আমাদের বাসায় এল প্রীতি। সেদিন সন্ধেও ভাবি প্রীতিকে বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছিল আমার উপর। আমি বাইক নিয়ে গেটের বাইরে দাঁড়িয়েছিলাম। অপেক্ষা করছিলাম প্রীতির বের হবার। একটু পরেই বের হলো প্রীতি। আমার আজও মনে আছে, প্রীতি হলুদ একশেট সালোয়ার কামিজ পরা ছিল সেদিন। সন্ধে ছুঁই ছুঁই। সেই লগ্নে হুট করে দেখা পেলাম আমার মানসপ্রিয়ার। ওকে দেখে এক মুহূর্তেই আমার বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে গেল। আমার হৃদয়ের রাজ্যে সেদিন হঠাৎ করেই প্রীতির প্রবেশ ঘটল। দখল করে নিল আমার গোটা হৃদয়টাকে। মজার ব্যাপার হল, প্রীতি আরও আগে থেকেই আমাকে ভালোবাসত। আর আমি বোকা ঘুণাক্ষরেও সেটা টের পেলাম না। ও যেদিন ফোন করে আমাকে ওর ভালোবাসার কথা জানিয়েছিল, সেদিন আমার যে কি খুশি লেগেছিল তা আমি তোমাকে বোঝাতে পারবো না প্রিয়ন্তী।
চায়ের কাপে শেষ চুমুক দিল প্রিয়ন্তী। কাপটা ফ্লোরে রেখে বলল, তারপর প্রেম শুরু হলো আমাদের। ভালোই কাটছিল দিনগুলো। মোহনার বিয়ে হয়ে গেল। এরপর বন্ধুরা মিলে প্ল্যান করেছিলাম ট্যুরে যাব। প্রীতিকে বলতে সেও রাজি হয়ে গেল। আমার ফ্রেন্ডস আর ওর একটা ফ্রেন্ড সহ সবাই গেলাম কক্সবাজার। সেখানে অনাকাঙ্ক্ষিতভাবে আমরা ঘনিষ্ঠ হয়েছি। অনেকটা মাতোয়ারা হয়েছিলাম একজন আরেকজনের মধ্যে। সেদিন খুব অপরাধবোধে ভুগছিলাম। মাথা কাজ করছিল না। বুঝতে পারছিলাম না কি করব। শেষে সিদ্ধান্ত নিলাম আমরা বিয়ে করব। করলাম তাই। সেদিনই আমরা কক্সবাজার থেকে ঢাকা ব্যাক করি। আমি চেয়েছিলাম আমাদের বিয়ের কথা বাসায় জানাতে, কিন্তু প্রীতি বারণ করেছে। ও আরও কয়েকদিন পরে জানাতে চেয়েছে। তার 1.5 মাস পরেই জানতে পারলাম আমাদের ভালোবাসার ফসল হিসেবে একটা ছোট্ট ভ্রূণ এসেছে প্রীতির পেটে। এরপর পরিবার জানালাম। লাল রঙা বেনারসি পরে প্রীতি এল আমার ঘরে। এর কমাস পরেই আমার ঘর আলো করে পৃথিবীতে এলো আমার ছোট্ট সোনামনি শ্রুতি। আমার আর প্রীতির নয়নের মণি। প্রীতি আর শ্রুতিকে নিয়ে কেটে গেল 4টে বছর। আমাদের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত ছিল ভালোবাসাময়। আমার সেই ভালোবাসার বুকটাকে শূন্য করে দিয়ে প্রীতি চলে গেল পরপারে। শ্রেয়ানের চোখ ছলছল করছে। জলের ফোঁটাগুলো তীব্র প্রতিবাদ করছে বাইরে বেরিয়ে আসার জন্য। কিন্তু সে কাঁদবে না। কেঁদে কি হবে? প্রীতি ফিরে আসবে? আসবে না। তাই সে কাঁদবে না। তাকে শক্ত থাকতে হবে। যে করেই হোক, অন্তত শ্রুতির জন্য। শ্রুতিকে প্রিয়ন্তীর মাতৃত্বের বেড়াজাল থেকে বের করে আনতে হবে। আনতেই হবে। আজ 8 দিন হল প্রিয়ন্তী এ বাড়িতে এসেছে। গতকালই ওর বাসায় চলে যাবার কথা ছিল। কিন্তু শ্রুতির জন্য যেতে পারেনি। প্রিয়ন্তী চলে যাবে শোনার পর থেকে ওর কাছ থেকে এক মুহূর্তের জন্যও নড়ছে না। প্রিয়ন্তীর সাথেই ঘুমোনোর সময়ও প্রিয়ন্তীকে ঝাপটে ধরে ঘুমোয়। শ্রুতিকে নিয়ে চিন্তায় পড়ে গেছে সবাই। এই মেয়ে প্রিয়ন্তীকে ছাড়া নড়তেও রাজি না। প্রিয়ন্তী নিজেও শ্রুতিকে নিয়ে চিন্তা কম করে না। শ্রুতির জন্য প্রিয়ন্তীর মায়া লাগছে বটে। কিন্তু এ বাড়িতে এভাবে আর কতদিন থাকবে? যেভাবেই হোক, আজ কাল বিকেলেই শ্রুতিকে ফাঁকি দিয়ে বাসায় চলে যাবে সে। শ্রুতিটা আস্তে আস্তে সব মেনে নেবে। সন্ধ্যের একটু পরে একসাথে অফিস থেকে রওনা হল শ্রেয়ান ও শ্রাবণ। শ্রাবণ ড্রাইভ করছে। পাশের সিটে বসে আছে। ব্যস্ত রাস্তায় সাই সাই করে একটার পর গাড়ি ছুটে যাচ্ছে। ক্লান্ত শ্রেয়ান মাথাটা এলিয়ে দিয়েছে গাড়ির জানালার সাথে। বেশি ক্লান্ত লাগছে? শ্রাবণ জিজ্ঞেস করল শ্রেয়ানকে উদ্দেশ্য করে। শ্রেয়ান সোজা হয়ে বসল। বলল, না। শ্রুতিটার জন্য বড্ড চিন্তা হচ্ছে। প্রিয়ন্তী নাকি কাল চলে যাবে। ও চলে গেলে শ্রুতিকে তো কোনোভাবেই রাখা যাবে না। সেদিন কি কাণ্ডটাই না ঘটালো মেয়েটা। শ্রেয়ানের গলায় হতাশা। শ্রাবণ বলল, 4 বছরের বাচ্চা একটা মেয়ে। এইটুকু বাচ্চা মাকে ছাড়া থাকতে চায়, বল? প্রিয়ন্তী আর প্রীতি যদি দেখতে একরকম না হতো, তবে ব্যাপারটা ভিন্ন ছিল। দুজনের একই চেহারা বলেই তো শ্রুতি প্রিয়ন্তীর প্রতি এত আকৃষ্ট। প্রিয়ন্তী প্রায় 1 সপ্তাহ হল আমাদের বাড়িতে এসেছে। কিন্তু এভাবে কতদিন? প্রিয়ন্তী কি থাকবে দিনের পর দিন শ্রুতির মা হয়ে আমাদের বাড়িতে? সেটা তো সম্ভব নয়। ওর তো ভবিষ্যৎ আছে। কি যে করব বুঝতে পারছি না। শ্রাবণ একবার শ্রেয়ানের দিকে তাকালো। কিছুটা সময় নিয়ে বলল, তোর ইচ্ছে থাকলে সম্ভব।
মানে? ভ্রু কুঁচকে বলল শ্রেয়ান। প্রিয়ন্তী যদি পার্মানেন্টভাবে আমাদের বাড়িতে আসে তাহলে কেমন হবে? তুমি কি বলতে চাইছো ভাইয়া? প্রিয়ন্তীকে তুই বিয়ে কর। হোয়াট? শ্রেয়ান যেন আকাশ থেকে পড়ল। কি উল্টাপাল্টা কথা বলছো ভাইয়া? শ্রাবণ গাড়ির স্পিড কমিয়ে দিল। শান্ত গলায় বলল, আমার কথাটা ঠান্ডা মাথায় শোন শ্রেয়ান। তোর মেয়ে বড্ড জেদি। তুই যত চেষ্টাই করিস না কেন প্রিয়ন্তীর কাছ থেকে শ্রুতিকে আলাদা করতে পারবি না। যদি করতে চাস তবে হিতে বিপরীত হবে। একবার আমাদের শ্রেয়সীর কথা ভাব। আমাদের মা যখন মারা গেলেন তখন শ্রেয়সীর কি হাল হয়েছে। শ্রেয়সী তো তখন ক্লাস 8-এ পড়ত, আর সেখানে শ্রুতির বয়স মাত্র 4 বছর 3 মাস। ওইটুকু বাচ্চাকে মাকে ছাড়া তুই বড় করতে পারবি? চেষ্টা তো করলি। দেখলি না সেদিন মাত্র কয়েক ঘন্টার মধ্যে কি কাণ্ড ঘটাল। শেষে বাধ্য হয়ে রাতের বেলা গিয়ে প্রিয়ন্তীকে আনতে হয়েছে। আর তাছাড়া প্রিয়ন্তী তো প্রীতিরই যমজ বোন। ওকে দেখলে মনে হবে তুই প্রীতিকেই দেখছিস। এতদিন পরেও আমি প্রিয়ন্তীকে হুটহাট প্রীতি ভেবে ফেলি। শ্রাবণ হাত রাখল শ্রেয়ানের বাহুতে। নরম গলায় বলল, তুই একবার রাজি হ শ্রেয়ান। তুই রাজি হলে আমি প্রিয়ন্তীর সাথে কথা বলবো। তোর শ্বশুর শাশুড়ির সাথে কথা বলবো। চুপ করো ভাইয়া। এ নিয়ে আর একটা কথাও বলো না। প্রিয়ন্তী প্রীতির মতো দেখতে হলেও সে প্রীতি নয়। আমি কেবল প্রীতিকেই ভালোবাসি। প্রীতির জায়গা আর কেউ দখল করতে পারবে না। শ্রাবণ গম্ভীর গলায় বলল, এসব কথা সিনেমায় মানায়, বাস্তবে না। বাস্তবতার ভিড়ে এসব কথা অমূলক, ভিত্তিহীন। তুই প্রীতিকে ভালোবাসিস জানি, কিন্তু সে তো বেঁচে নেই। অথচ তোর এখনো পুরো জীবন পড়ে আছে। তুই প্রিয়ন্তীকে বিয়ে কর। দেখবি ওর জন্য তোর মনে ঠিকই ভালোবাসা সৃষ্টি হবে। প্রীতি মারা গেছে 1 মাসও হয়নি। তুমি এখনই আমার বিয়ে নিয়ে পড়ে গেছ। এত দ্রুত এই ব্যাপারটা কথা বলতাম না শ্রেয়ান। ইনফ্যাক্ট আমি তোর কথা ভেবেও বিয়ের কথা বলছি না। বলছি তোর মেয়ের কথা ভেবে। প্রিয়ন্তী না খাইয়ে দিল শ্রুতি 1 ফোঁটা পানিও মুখে তোলে না। শ্রুতিটা তো ছোট থেকেই ওর মায়ের ন্যাওটা। প্রীতি ছাড়া ও আর কারো হাতে খেত না। সারাক্ষণ প্রীতির আঁচল ধরে ঘুরত। প্রীতি কাছে থাকলে সব ভুলে যেত মেয়েটা। সেই মেয়েটা মাকে ছাড়া থাকবে কিভাবে? আমরা জানি প্রীতি বেঁচে নেই, কিন্তু শ্রুতি তো সেটা মানে না। মানবেই কিভাবে? ওর চোখের সামনে ওর মাকে দেখছে। হুবহু মায়ের মতো একজনকে দেখেও ও কি করে মানবে যে ওর মা নেই? নিজের জন্য না হোক, অন্তত শ্রুতির জন্য তুই প্রিয়ন্তীকে বিয়ে কর শ্রেয়ান। শ্রেয়ান আর কিছু বলল না। বলা ভালো বলতে পারল না। তার ভাই সমজদার মানুষ হয়ে এই ধরনের কথা কি করে বলছে সেটা তার বোধগম্য হচ্ছে না। প্রিয়ন্তী সম্পর্কে তার শ্যালিকা হলেও শ্রেয়ানের কাছে তার নিজের বোন। হ্যাঁ, প্রীতি বেঁচে থাকতে সে ফোনে প্রিয়ন্তীর সাথে দুষ্টুমি করে অনেক কথা বলেছিল, কিন্তু সবসময় প্রিয়ন্তীকে বোনের নজরে দেখেছে সে। তার কাছে শ্রেয়সী আর প্রিয়ন্তী আলাদা নয়। হোক প্রীতি আর প্রিয়ন্তী দেখতে একরকম, তাই বলে কি সম্পর্ক পাল্টে যাবে? প্রিয়ন্তী কেন, শ্রেয়ান তার জীবনে প্রীতির জায়গাটা অন্য কাউকে দিতে পারবে না। শ্রাবণ যত যাই বলুক, সে কিছুতেই প্রিয়ন্তীকে বিয়ে করবে না। দুনিয়া উল্টে গেলেও না। ব্যাগ প্যাক গুছিয়ে নিয়েছে প্রিয়ন্তী। আজ বিকেলেই বাসায় চলে যাবে সে। খেলনা গাড়িটা নিয়ে ফ্লোরে বসে খেলছে শ্রুতি। সেদিকে তাকিয়ে মিষ্টি করে হাসল প্রিয়ন্তী। এমন সময় শ্রাবণ ঘরে ঢুকল, সাথে তিতলি। প্রিয়ন্তী ওদের দেখে নড়েচড়ে বসল।
শ্রাবণ এসে বিছানায় বসল প্রিয়ন্তীর সামনে। তিতলিও বসল। শ্রাবণ বলল, কি খবর প্রিয়ন্তী? তোমার সাথে তো ঠিকমতো কথাও হয় না। অফিসের কাজ নিয়েই সারাদিন ব্যস্ত সময় পার করছি। প্রিয়ন্তী স্মিত হাসল। শ্রাবণ বলল, অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা শেষ করে তো দেশে ফিরলে, আবার অস্ট্রেলিয়া যাওয়ার ইচ্ছে আছে নাকি? না ভাইয়া, বাকি জীবন দেশের মাটিতেই কাটাবো, বাবা মায়ের সাথে। ও আচ্ছা, কাল কি চলে যাবে? হ্যাঁ ভাইয়া। কিন্তু তুমি চলে গেলে শ্রুতিকে কে সামলাবে? তারপর দেখা যাবে সেদিনকার মতো রাত বিরেতে চলে আসতে হবে। আমি তো এখানে আজীবন থাকতে পারবো না। শ্রুতিকে আপনাদেরই সামলে রাখতে হবে। শ্রাবণ ইতস্তত চোখে তিতলির দিকে তাকাল। তিতলি প্রিয়ন্তীর হাতের উপর হাত রেখে বলল, আমরা যদি বলি সারা জীবনের জন্য শ্রুতির কাছে থাকো, শ্রুতির মা হয়ে থাকবে না? প্রিয়ন্তী অবাক হয়ে বলল, বুঝলাম না, কি বলতে চাচ্ছেন আপা? তুমি শ্রেয়ানকে বিয়ে করো। হোয়াট? প্রিয়ন্তী অপ্রস্তুত। তিতলি এবার প্রিয়ন্তীর দুহাত পুড়ে নিল নিজের হাতের মুঠোয়। কণ্ঠে আকুলতা ঢেলে বলল, জানি আমাদের চাওয়াটা ভুল। তুমি সিডনি থেকে ডিগ্রি নিয়ে ফিরেছ, এখন চাকরি বাকরি করবে, সামনে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ। কিন্তু একবার শ্রুতির কথা ভাবো বোন। তুমি ওর কাছে না থাকলে বাচ্চা মেয়েটা পাগল হয়ে যাবে। তুমি ছাড়া আর কেউ ওকে সামলাতে পারে না, সেটা তো তুমি নিজের চোখেই দেখেছ। আর যদি তুমি শ্রুতিকে নিয়ে ওই বাড়িতে চলে যাও, তাহলে শ্রেয়ান থাকবে কি করে? প্রীতিকে হারিয়ে শ্রেয়ান কতটা ভেঙে পড়েছে তা তো নিজের চোখেই দেখছ। ও শ্রুতিকে ছাড়া কি করে থাকবে? শ্রুতির যেমন শ্রেয়ানকে লাগবে, তেমনি তোমাকেও লাগবে, কারণ এখন তুমিই ওর মা। আর দুজনকে একসাথে রাখতে হলে তোমার শ্রেয়ানকে বিয়ে করতে হবে। প্রিয়ন্তী হতভম্ব হয়ে শুনে গেল তিতলির কথা। ওরা প্রিয়ন্তীকে এই প্রস্তাব দেবে এটা প্রিয়ন্তী ভাবতেও পারেনি। সে তো শ্রেয়ানকে ভাইয়ের চোখে দেখে, অন্য কোনো নজরে কখনো দেখেনি, দেখতে পারবেও না। তাছাড়া শ্রেয়ান শুধু প্রীতির ভালোবাসা। প্রীতি দুনিয়াতে না থাকলেও বোনের ভালোবাসায় প্রিয়ন্তী ভাগ বসাতে পারবে না, কখনো না। শ্রাবণ বলল, আমাদের ভুল বুঝো না প্রিয়ন্তী। শ্রুতির জন্য নিতান্তই বাধ্য হয়ে আজ তোমাকে এ কথা বলছি। শ্রুতি তো তোমার নিজের বোনেরই মেয়ে। তুমি পারবে না শ্রুতির মা হতে? পারবে না শ্রুতির জন্য শ্রেয়ানকে বিয়ে করতে? প্রিয়ন্তী জবাব দিল না, নিশ্চুপ বসে রইল। তার মন কোনোভাবেই সায় দিচ্ছে না। হ্যাঁ, শ্রুতিকে সে ভালোবাসে, মা হারা মেয়েটার প্রতি বড্ড মায়া তার, কিন্তু তাই বলে শ্রেয়ানকে বিয়ে করে তাকে শ্রুতির মা হতে হবে? এ কেমন কথা? এরা কি করে এমন অনুরোধ করছে ভেবে পায় না প্রিয়ন্তী। শ্রাবণ বলল, আমাদের চাওয়াটা তোমার কাছে ভুল হতে পারে, কিন্তু আমরা আমাদের ইচ্ছে তোমার উপর চাপিয়ে দিচ্ছি না। সিদ্ধান্ত তোমার। প্রিয়ন্তী একবার শ্রুতির দিকে তাকাল। শ্রুতি খেলনা গাড়িটা চালাচ্ছে আর মুখ দিয়ে বুমবম করে অদ্ভুত শব্দ করছে। শ্রাবণ ও তিতলি উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে প্রিয়ন্তীর দিকে। প্রিয়ন্তী তৎক্ষণাৎ না বলাটা সমীচীন মনে করল না। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, আমাকে একটু ভাবতে হবে। তিতলি বলল, হ্যাঁ নিশ্চয়ই, ভেবে চিনতে তারপর সিদ্ধান্ত নাও, আমাদের তাড়া নেই। প্রিয়ন্তী বাসায় চলে যাচ্ছে। যাওয়ার আগে একবার শ্রেয়সীর ঘরে উকি দিল। গত দুদিন ধরে শ্রেয়সীকে কেমন আনমনা দেখাচ্ছে। প্রিয়ন্তীর মনে হল শ্রেয়সী কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তায় আছে। শ্রেয়সী। প্রিয়ন্তীর ডাকে সম্বিত ফিরে পেল শ্রেয়সী। প্রিয়ন্তীকে দেখে বলল, আরে প্রিয়ন্তী আপু, কখন এলে?
আজ তো একটা মানুষ তোমার পাশে এসে দাঁড়ালো আর তুমি খেয়ালই করনি। কোনো ভাবনায় ডুবে আছো শুনি? সেরকম কিছু না। কি ভাবছিলে? কিছু না আপু। তুমি কোথাও যাচ্ছ? হ্যাঁ, বাসায় চলে যাচ্ছি। আর কটা দিন থাকো আপু? তা সম্ভব না বোন। আমাকে যেতে হবে। এখন বাদ দাও এ প্রসঙ্গ। আগে বলো তোমার কি হয়েছে? কি নিয়ে এত চিন্তিত তুমি? শ্রেয়সী মুখ নামিয়ে বলল, কিছু না আপু। মিথ্যে বলো না। আমার চোখের দিকে তাকাও। গত দুদিন যাবৎ তোমাকে বড্ড আপসেট দেখাচ্ছে। কিছু একটা তো ডেফিনিয়েটলি হয়েছে। কি হয়েছে এখন সেটা বলো। শ্রেয়সী চুপ করে রইল। প্রিয়ন্তী শ্রেয়সীর হাত চেপে ধরে বলল, প্রীতির সাথে যখন কথা হতো তখন প্রীতি সবসময়ই তোমার কথা বলতো। শ্রেয়সী আজ এটা করেছে, শ্রেয়সী আজ ওটা করেছে। তোমার খুব প্রশংসা করত প্রীতি। তুমি ওর কাছে ওর ননদ না, বোন ছিলে। এখন প্রীতি নেই, এখন তুমি আমার বোন। আমার বোন যদি এমন মন খারাপ করে থাকে তাহলে কি আমার ভালো লাগে বলো? শ্রেয়সী আচমকা প্রিয়ন্তীকে ঝাপটে ধরল। সেই সাথে কেঁদেও ফেলল। প্রিয়ন্তী শ্রেয়সীর পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, কেঁদো না পাগলি। কি সমস্যা হয়েছে আমাকে বলো। শ্রেয়সী প্রিয়ন্তীকে ছেড়ে বলল, আমি অনেক বড় ভুল করে ফেলেছি আপু। প্রিয়ন্তী শ্রেয়সীর গালে আলতো করে দুহাত রেখে নরম গলায় বলল, কি হয়েছে? আমি একটা ছেলেকে খুব ভালোবাসতাম। তো সমস্যা কোথায়? আর ভালোবাসতে মানে? এখন বাসনা? ওই ছেলে কারো ভালোবাসা পাবার যোগ্যই না। হয়েছে কি বলতো? কয়েকদিন আগে আমি ওকে সত্যি ভালোবাসি কিনা সেই প্রমাণ দিতে বলে। ভালোবাসার প্রমাণ? কিভাবে? শারীরিক সম্পর্ক করে। হোয়াট? তুমি রাজি হয়েছিলে? প্রথমে রাজি হইনি। পরে? তার মানে? আমি ভুল করে ফেলেছি আপু। ওই লোফারটা তার মোবাইলে আমাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে রেখেছিল। এখন আমাকে থ্রেট দিচ্ছে। 1 সপ্তাহের মধ্যে ওকে 3 লক্ষ টাকা দিতে হবে। নয়তো ও ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবে। প্রিয়ন্তী হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল শ্রেয়সীর দিকে। শ্রেয়সী কাঁদতে কাঁদতে বলল, 1 সপ্তাহের মধ্যে আমি এত টাকা কোথায় পাব? বড় ভাইয়া কিংবা ছোট ভাইয়ার কাছেই বা এতগুলো টাকা চাইব কিভাবে? তারা তো জানতে চাইবে আমি এত টাকা কি করব। তখন আমি কি উত্তর দিব? ওই ছেলেটার সাথে তোমার সম্পর্ক কতদিনের? 1 বছরের। পরিচয় কিভাবে? ফেসবুকের মাধ্যমে। প্রিয়ন্তীর ইচ্ছে করছে ঠাটিয়ে দুটো চড় মারতে শ্রেয়সীর গালে। এতক্ষণ প্রিয়ন্তী নরম গলায় কথা বললেও এবার তার গলা চড়ে গেল। তুমি কি পাগল শ্রেয়সী? ফেসবুকে পরিচিত একটা ছেলের সাথে রিলেশনে জড়ালে, তার উপর বছর যেতেই তার সাথে ফিজিক্যালি ইনভলভড হলে। আর ইউ আউট অফ ইউর মাইন্ড? যে ছেলে ভালোবাসা প্রমাণের জন্য শারীরিক সম্পর্ক করতে চায় সে ছেলে কত বড় বদমাইশ, এটা তোমার ধারণা ছিল না? তুমি কি করে করলে এমন কাজটা? শ্রেয়সী মাথা নিচু করে নীরবে কাঁদছে। তার কিছু বলার মতো মুখ নেই। এমন সময় শ্রেয়সীর ফোন বেজে উঠল। শ্রেয়সী ফোন হাতে নিয়ে দেখল তমাল ফোন করেছে। প্রিয়ন্তী জানতে চাইল, কে ফোন করেছে? তমাল। তমাল কে? ওই সেই ছেলে, যার কথা এতক্ষণ তোমাকে বলেছিলাম। প্রিয়ন্তী ঠোঁট কামড়ে কিছু একটা ভাবল, তারপর বলল, দেখি, ফোনটা আমাকে দাও। প্রিয়ন্তী শ্রেয়সীর হাত থেকে ফোনটা নিয়ে রিসিভ করে বলল, হ্যালো। তমাল ওপাশ থেকে কিছু বলতে গিয়েও থেমে গেল। কারণ কণ্ঠটা তার অপরিচিত মনে হল।
এটা তো শ্রেয়সীর কণ্ঠ না। ওপাশ থেকে সাড়া না পেয়ে প্রিয়ন্তী বলল, তমাল বলছেন? হ্যাঁ। কিন্তু আপনি কে? আমি শ্রেয়সীর বোন। আপনি কেন ফোন ধরেছেন? ফোনটা শ্রেয়সীকে দিন। শ্রেয়সীকে আপনার দরকার নেই। যা বলার আমাকে বলেন। টাকা চাই তো আপনার? হ্যাঁ। 3 লাখ টাকা। কম নেব না। ঠিক আছে। আমি একটা ঠিকানা টেক্সট করে দিচ্ছি। আগামী বুধবার বিকাল 4টায় ওখানে চলে আসবেন। শ্রেয়সী টাকা নিয়ে আপনার জন্য অপেক্ষা করবে। প্রিয়ন্তী ফোন কাটতেই শ্রেয়সী বলল, এটা তুমি কি বললে আপু? আমার একটা প্ল্যান আছে। মন দিয়ে শোনো। বারান্দায় দাঁড়িয়ে উদাস নয়নে বাহিরে তাকিয়ে আছে শ্রেয়ান। তার হাতে কফির মগ। কিছুক্ষণ আগে শ্রেয়সী এসে কফি দিয়ে গেছে। এখন পর্যন্ত এক চুমুকও দেওয়া হয়নি মগে। কফি ঠান্ডা হয়ে গেছে সেই কখন। শ্রেয়ানের সেদিকে খেয়াল নেই। সে একমনে স্থির তাকিয়ে আছে রাতের খোলা আকাশটার দিকে। গোটা আকাশ জুড়ে চাঁদ তারার মেলা বসেছে। উজ্জ্বল চাঁদ থেকে চুইয়ে চুইয়ে জ্যোৎস্না পড়ছে। চাঁদের এই রূপ ধরা দিচ্ছে না শ্রেয়ানের চোখে। জ্যোৎস্না রাত বরাবরই শ্রেয়ানের ভালো লাগত। কিন্তু প্রীতি মারা যাবার পর থেকে এসব এখন নিষ্প্রভ। প্রীতি তো মরেই গেছে, সেই সাথে ম্লান হয়ে গেছে শ্রেয়ানের চোখের সৌন্দর্যটুকুও। পৃথিবীর কোনো রূপই এখন তার চোখে ধরা দেয় না। সবকিছু কেমন নিষ্প্রাণ, দ্যুতিহীন মনে হয়। এই বারান্দাটায় প্রীতির সাথে কাটানো কত কত স্মৃতি আছে। রাতের বেলা একসাথে বসে জ্যোৎস্না বিলাস করা কিংবা বৃষ্টির সময় হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটা ছুঁয়ে দেওয়া। মানুষটা তো চলে গেছে ওপারে, শ্রেয়ানের জন্য রেখে গেছে হাজারটা স্মৃতি। যে স্মৃতিগুলো সগৌরবে দাপিয়ে বেড়াচ্ছে তার মনের সবটা জুড়ে। সকালে প্রিয়ন্তী বাসায় চলে গেছে। অনেক চেষ্টা করেও কোনোভাবেই শ্রুতিকে রেখে যেতে পারেনি। প্রিয়ন্তী যাওয়ার সময় ওর ওড়নার কোনা যে ধরেছিল, শেষ পর্যন্ত ছাড়াতেই পারল না। হয় প্রিয়ন্তী এখানে থাকবে, নয়তো প্রিয়ন্তী যেখানে যায় ওর সাথে যাবে। অবশেষে তাই হল। প্রিয়ন্তীর সাথেই চলে গেল। প্রিয়ন্তী বলেছে 2 দিন পর বুঝিয়ে শুনিয়ে শ্রুতিকে পাঠিয়ে দেবে। কিন্তু শ্রুতি যেই পরিমাণ জেদি, ও যে প্রিয়ন্তীকে ছাড়া আসবে না। এটা শ্রেয়ানের অজানা নয়। শ্রেয়ানের মোটেও ভালো লাগছে না শ্রুতিকে ছাড়া। দিন শেষে অফিস থেকে ফিরে মেয়ের মুখটা না দেখতে পেলে ভেতরটা আনচান করে শ্রেয়ানের। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে পকেট থেকে সেলফোনটা বের করল শ্রেয়ান। ডায়াল করল প্রিয়ন্তীর নম্বরে। শ্রুতি ল্যাপটপে কার্টুন দেখছে। প্রিয়ন্তী এর ফাঁকে শ্রুতিকে খাইয়ে দিচ্ছে। এর মাঝেই প্রিয়ন্তীর ফোন বেজে উঠল। প্লেটটা হাত থেকে রেখে মোবাইল হাতে নিল প্রিয়ন্তী। স্ক্রিনে ভাসছে শ্রেয়ান নামটি। প্রিয়ন্তী কল রিসিভ করে শ্রুতির কানের কাছে ধরে ফিসফিস করে বলল, বাপি ফোন করেছে, কথা বলো। শ্রুতি বলল, বাপি কেমন আছো? ওপাশ থেকে শ্রেয়ান বলল, তুমি তো চলে গেছে বাপিকে রেখে, তোমাকে ছাড়া ভালো থাকি কি করে সোনা? তাহলে তুমিও চলে আসো। তুমি চলে আসো আম্মু। আই মিস ইউ। তাহলে তুমি এসে আমাকে আর আম্মুকে নিয়ে যাও। শ্রেয়ান অভিমানী গলায় বলল, তুমি বাপিকে একটুও ভালোবাসো না শ্রুতি। ভালোবাসলে আমাকে ছেড়ে যেতেই না। বাসি তো। তবে আম্মুকে বেশি ভালোবাসি। বুঝলাম। খেয়েছ? খাচ্ছি। আম্মু খাইয়ে দিচ্ছে। আচ্ছা খাও। পরে কথা বলবো। গুড নাইট বাপি। গুড নাইট আম্মু। প্রিয়ন্তী শ্রুতির হাত থেকে ফোনটা নিয়ে কানে ঠেকিয়ে বলল, ভাইয়া। শ্রেয়ান লাইন কাটতে নিয়ে প্রিয়ন্তীর কণ্ঠ শুনে আর কাটল না। বলল,
হ্যাঁ প্রিয়ন্তী, কিছু বলবে? বলবো, তবে এখন না। আপনি কাল আমার সাথে দেখা করতে পারবেন? কাল? হ্যাঁ, জরুরি কথা ছিল। আপনাদের বাসায় বলতে পারতাম, কিন্তু আমি আসলে আপনার সাথে আলাদাভাবে কথা বলতে চাচ্ছিলাম। সমস্যা নাই। কোথায় দেখা করবে বলো? রেস্টুরেন্টের ভেতরে কোনো একটা টেবিলে মুখোমুখি বসে আছে শ্রেয়ান ও প্রিয়ন্তী। রেস্তোরাঁর ভেতরে মৃদু শব্দে মিউজিক বাজছে। হালকা নরম আলো রেস্টুরেন্টের ভেতরে। পরিবেশটা বেশ। জুসের গ্লাসে স্ট্রোটা নাড়াচাড়া করতে করতে শ্রেয়ান বলল, বলো, কি বলবে? আপনি জানেন কিনা জানি না, শ্রাবণ ভাইয়া আর তিতলি ভাবি আমাদের বিয়ে নিয়ে ভাবছে। আমাদের মানে আপনার সাথে আমার। হোয়াট? ভাইয়া ভাবি এ ব্যাপারে তোমার সাথে কথা বলেছে? হুম। আমি বারণ করে দেয়া সত্ত্বেও। যা হোক, উত্তরে তুমি কি বলেছ? বলেছি ভেবে জানাবো। শ্রেয়ান খানিক চুপ থেকে বলল, তুমি এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েছ কিনা অথবা নিলেও কি সিদ্ধান্ত নিয়েছ সেটা আমি জানি না। তবে আমার দিকটা আগেই তোমাকে জানিয়ে দিচ্ছি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না প্রিয়ন্তী। তুমি আমার বোনের মতো। আমার কাছে শ্রেয়সী যা, তুমিও তাই। যাকে বোনের চোখে দেখি, তাকে বিয়ে করব। দ্যাটস নট পসিবল। নেভার। তুমি দেখতে অবিকল প্রীতির মতো। এ কারণে শ্রুতি তোমায় মা ভাবছে। শুধুমাত্র এই একটি কারণের জন্য আমাদের সম্পর্ক পাল্টে যেতে পারে না। তোমরা যতই দেখতে একরকম হও, ছোট্ট শ্রুতির কাছে তুমি তার মা হলেও আমার কাছে তুমি প্রীতি নও। আমার প্রীতি একজনই। শুধু তুমি কেন, প্রীতির মতো দেখতে আরও হাজারটা মেয়ে থাকলেও আমি তাদের মধ্যে থেকে ঠিকই আমার প্রীতিকে খুঁজে বের করতে পারতাম। ভাইয়া আর ভাবি কি বলেছে সেসব মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। আমাদের বিয়ে কখনোই সম্ভব না। নিচের দিকে তাকিয়েই কথাগুলো বলল শ্রেয়ান। কথা শেষ করেও মুখ তুলে প্রিয়ন্তীর দিকে তাকাল না। তাকালে হয়তো দেখত, এতক্ষণ ধরে প্রিয়ন্তীর চুপসানো মুখখানা শ্রেয়ানের কথায় কেমন ঝলমল করে উঠেছে। শ্রাবণ আর তিতলি কথাগুলো বলার পর থেকে প্রিয়ন্তীর মনে হচ্ছিল, ভারী ওজনের একটা পাথর যেন তার বুকের উপর চেপে বসেছে। অস্ট্রেলিয়া থাকাকালীন প্রিয়ন্তী ফোনে দুষ্টুমি করে শ্রেয়ানের সাথে অনেক কথা বলত। কিন্তু তার মনে শ্রেয়ানের জায়গাটা বরাবরই ছিল বড় ভাইয়ের মতো সম্মানের। ভাইয়ের সম শ্রেয়ানকে বিয়ে করার কথা শোনার পর থেকে প্রিয়ন্তীর কেমন দম বন্ধ করা অনুভূতি হচ্ছিল। এই মাত্র শ্রেয়ানের বলা কথাগুলো শুনে প্রিয়ন্তীর বুক থেকে ভারী পাথরটা সরে গেল যেন। সেই সাথে শ্রেয়ানের প্রতি সম্মানও আরও কয়েকগুণ বেড়ে গেল। প্রিয়ন্তী শ্রেয়ানকে আরেকটু বাজিয়ে দেখার জন্য বলল, আচ্ছা মানলাম, আমরা ভাই বোনের মতো। আমাদের বিয়ে সম্ভব নয়। কিন্তু জীবনে চলতে গেলে একজন সঙ্গী তো অবশ্যই লাগবে। তাহলে অন্য মেয়েকে বিয়ে করবেন নিশ্চয়ই? উহু, আমার বিয়ে একটাই। সেটা প্রীতির সাথে হয়ে গেছে। দ্বিতীয় কোনো মেয়ে আসবে না আমার জীবনে। তাহলে কি বাকি জীবন একা কাটিয়ে দেবেন? একা কোথায়? প্রীতি নেই, ওর স্মৃতিগুলো তো আছে। সেগুলোই যথেষ্ট আমার বাকি জীবন কাটানোর জন্য। তাছাড়া, প্রীতি চলে গেলেও সে তার চিহ্ন রেখে গেছে। ওর শ্রুতিকে রেখে গেছে। ওর স্মৃতি আর শ্রুতি এ দুটোই আমার বেঁচে থাকার অবলম্বন। প্রিয়ন্তীর চোখের আয়না নোনাজলে ভরে গেল। টুপ করে দু ফোঁটা অশ্রুও পড়েও গেল। শ্রেয়ান প্রিয়ন্তীর দিকে তাকাতেই অবাক হল। প্রিয়ন্তীর চোখে পানি দেখে কিছুটা বিব্রত গলায় বলল, কেঁদো না প্রিয়ন্তী। আমি কখনোই তোমাকে বিয়ে করতে পারবো না। আম রিয়েলি ভেরি সরি। আমি শুধু প্রীতিকে ভালোবাসি।
আমরণ ওকেই ভালোবাসব। প্রিয়ন্তী চোখ মুছে বলল, ধুর মিয়া, আপনি আমাকে রিজেক্ট করছেন সে দুঃখে কাঁদছি না। এমনিতেও আমি আপনাকে বিয়ে করতাম না। মূলত বিয়ের ব্যাপারে আমার না বোধক সিদ্ধান্ত জানানোর জন্যই আপনাকে এখানে ডেকেছি। তাহলে কাঁদছ কেন? প্রীতির প্রতি আপনার ভালোবাসা দেখে কাঁদছি। কেউ কারো প্রেমে এতটা মাতোয়ারা হতে পারে সেটা আপনাকে না দেখলে বুঝতাম না। প্রীতি মরে গিয়েও বেঁচে আছে আপনার ভালোবাসায়। আমার বোনটা আসলেই অনেক লাকি। আর আমি বড় আনলাকি। ভালোবেসেও ভালোবাসার মানুষটাকে ধরে রাখতে পারলাম না। ভাগ্যের লিখনকে খণ্ডাবে ভাইয়া। দোয়া করি ওপারে যেন আল্লাহ তাআলা আপনাদের দুজনকে আবার মিলিয়ে দেন। আমিন। এখন শ্রুতিকে নিয়ে কি করব বলো তো? ওকে ছাড়া বাড়িতে আমার মন বসছে না। আচ্ছা আমি দেখি ওকে বুঝিয়ে আপনার কাছে পাঠাতে পারি কিনা। এতদিন বুঝিয়েছ তো অনেক, লাভ তো কিছু হয়নি। আজ শেষ চেষ্টা করে দেখি। এনিওয়ে আমাকে এখন উঠতে হবে ভাইয়া। চলো তোমায় বাসায় পৌঁছে দেই। লাগবে না। তাছাড়া আমি এখন বাসায়ও যাব না। তাহলে কোথায় যাব? ইলমা ফুপির বাসায়। ফুপিকে দেখে আসবো আর ইয়াদ ভাইয়ার সাথেও একটা দরকার আছে। আচ্ছা সাবধানে যেও। ভালো থাকবেন ভাইয়া। তুমিও। আল্লাহ হাফেজ। খোদা হাফেজ। প্রিয়ন্তী রেস্টুরেন্ট থেকে বেরিয়ে একটা রিকশা নিয়ে ইলমার বাসার দিকে রওনা হল। শ্রেয়ান আরও কিছু সময় সেখানে কাটিয়ে তারপর বিল পে করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে বাড়ির পথ ধরল। প্রিয়ন্তীকে দেখে আনন্দে আত্মহারা হয়ে উঠলেন ইলমা। কতগুলো বছর পর মেয়েটা তার বাসায় এলো। সেই যে এসেছিল অস্ট্রেলিয়া যাবার দিন কয়েক আগে। তখন দুই বোন একসাথে এসেছিল। সেইম পোশাক, সেইম জুতা, সেইম সাজে। ইলমার বুঝতে বেশ বেগ পেতে হচ্ছিল কোনোটা প্রীতি আর কোনোটা প্রিয়ন্তী। সময় গড়িয়েছে, জোড়ার একজনকে আল্লাহ নিয়ে গেছেন তার কাছে, আরেকজনকে দেখে চোখে পানি চলে এলো ইলমার। ভাইজিকে পরম আদরে বুকে জড়িয়ে নিলেন ইলমা। অনিলা ভাবি কোথায়? ড্রয়িং রুমের সোফায় বসতে বসতে জিজ্ঞেস করল প্রিয়ন্তী। ইলমা বসলেন প্রিয়ন্তীর পাশে। বললেন, অনিলা বাবার বাড়ি গেছে। অনেকদিন যাওয়া হয় না। ইয়াশও ছুটি পায় না। আমিই বলে কয় ইয়াশকে অফিস থেকে কদিনের ছুটি নিয়ে অনিলাকে নিয়ে ওর বাবার বাড়ি পাঠিয়েছি। কদিন বেরিয়ে আসুক মেয়েটা। ও, আর ইয়াদ ভাইয়া? সে কোথায়? ডিউটিতে? না, ইয়াদ ওর ঘরে আছে। আচ্ছা তুই বসো, আমি একটু আসছি। রান্নাঘরে ঢুকলেন ইলমা। প্রিয়ন্তীর জন্য নিজের হাতে নাস্তা বানাবেন। কাজের মেয়েকে কিছু করতে দিচ্ছেন না। ভাইঝির জন্য সব নাস্তা তিনি একাই বানাবেন। প্রিয়ন্তী এই ফাঁকে ইয়াদের ঘরের দিকে পা বাড়াল। ইয়াদের ঘরের দরজা ভেজানো ছিল। প্রিয়ন্তী দরজা ঠেলে ভেতরে ঢুকল। ঢুকতেই ওর নাক মুখ কুঁচকে গেল। ঘরের সব জিনিসপত্র এলোমেলো। বিছানার চাদর কুঁচকানো। ইয়াদ ছোটবেলা থেকেই এই স্বভাবের মানুষ। শুধু ইয়াদ না, ইয়াশও এমন। দুই ভাইয়ের স্বভাব একরকম। এই স্বভাবের জন্য ছোটবেলায় দুভাই মায়ের কম বকা খায়নি। ইলমা এই এসে ঘর গোছাতেন, পরক্ষণেই দুভাই সব এলোমেলো করে ফেলত। ইলমা আবার সব গোছাত, সাথে ছেলেদের বকাবকি করত। শুধু কি বকা, মাঝে মাঝে পিঠে মাইরও পড়ত। কখনো কখনো কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখত।
তবুও এদের দুভাইয়ের স্বভাব পাল্টায়নি। ফুপি যখন ওদের বকত কিংবা কান ধরাত, তখন প্রীতি আর প্রিয়ন্তীর দারুণ মজা লাগত। তারা হাসতে হাসতে একজন আরেকজনের উপর গড়াগড়ি খেত। ইয়াস আর ইয়াদ তখন মায়ের সামনে ওদের কিছু বলতে পারত না, চুপচাপ হজম করে নিত। কিন্তু পরে একলা পেলে ছাড় দিত না দুই বোনকে। কখনো ওদের চুলের ঝুঁটি টেনে দিত, কখনো নাক টেনে লম্বা করে দিত। তারপর দুই বোন কাঁদতে কাঁদতে ফুপির কাছে বিচার দিত। ফুপি রেগে ধুন্ধুমার বসাত ছেলেদের পিঠে। অতীতের স্মৃতিগুলো হাতড়ে বেড়াচ্ছিল প্রিয়ন্তী। যদি ছোটবেলার দিনগুলো আবার ফিরে আসত, যদি ফিরে আসত তার আয়না বোনটা, আহা, কতই না ভালো হতো। অতীত থেকে বেরিয়ে আসার পর প্রিয়ন্তীর খেয়াল হলো ইয়াদ ঘরে কোথাও নেই। এদিক ওদিক তাকিয়ে বাথরুমের দিকে নজর পড়ল। বাথরুমের দরজা বন্ধ। প্রিয়ন্তী হাঁক পেরে ডাকল, ইয়াদ ভাইয়া। ইয়াদ বাথরুমে থেকেই জবাব দিল, কে? প্রিয়ন্তী। হ্যাঁ। এতক্ষণ বাথরুমে কি করো? বেরিয়ে আসো তাড়াতাড়ি। আসছি। 2 মিনিট দে। প্রিয়ন্তী অগোছালো বিছানাটা গোছাতে নিল। বালিশটা উঠিয়ে ঠিক জায়গায় রাখতে গিয়ে একটা ডায়েরি পেল। এটা কার ডায়েরি? যেহেতু ঘরটা ইয়াদের, সেহেতু ডায়েরিটাও ইয়াদেরই হবে। ইয়াদ ভাইয়া আবার ডায়েরি লেখে কবে থেকে? ভাবল প্রিয়ন্তী। একবার ভেবেছিল ডায়েরিটা আগের জায়গায় রেখে দেবে। কারো ব্যক্তিগত জিনিস ধরা উচিত নয়। পরক্ষণেই ভাবল, ইয়াদ ভাইয়ার আবার ব্যক্তিগত কি? দেখা যাক তেদরটা কি লিখেছে ডায়েরিতে। ডায়েরিটার প্রথম কয়েক পৃষ্ঠা পড়ার পর খুট করে বাথরুমের দরজা খুলে গেল। প্রিয়ন্তী তড়িঘড়ি করে ডায়েরিটা লুকিয়ে ফেলল। ইয়াদ তোয়ালে দিয়ে ভেজা চুল মুছতে মুছতে বলল, মহারানী হঠাৎ আমাদের বাড়ি। কখন এলি? একটু আগে। তুমি এই অসময়ে গোসল করলে যে? দেখছিস নাকি গরম পড়ছে। সকালে গোসল করেই ডিউটিতে গেছি। বাসায় ফেরার পর গরমে খুব হাঁসফাঁস লাগছিল, তাই আবার করলাম। ও, তা তুই শ্রেওয়ানের বাসা থেকে কবে ফিরেছিস? গত পরশু। শ্রুতির কি অবস্থা রে? আর বলো না, ও তো আমার আঁচলই ছাড়ে না। 1 সপ্তাহ ওই বাড়িতে ছিলাম, তবুও আসার সময় ওকে রেখে আনতে পারিনি। জোর জবরদস্তি আমার সাথে চলেই এসেছে। কি বলিস? শ্রুতি এখন তোদের বাড়ি? হুম। ওকে ঘুম পাড়িয়ে রেখে বেরিয়েছি, নয়তো আমাকে বের হতে দেখলে ও ঠিক ঠিক আমার সাথে আসত। এমন করে চলবে কি করে? তোরও তো একটা জীবন আছে। এভাবে সবসময় শ্রুতির সাথে থাকা সম্ভব নাকি? আর শ্রুতির কথাই বাকি বলবো? অতটুকু বাচ্চা মেয়ে, ওকে বোঝানো কার সাধ্যি? হুম, ঠিকই বলেছ ভাইয়া। ইয়াদ কপাল কুঁচকে বিরক্তি নিয়ে বলল, এত ভাইয়া ভাইয়া করিস না তো। তোকে না বারণ করেছি আমাকে ভাইয়া ডাকতে? আমি তোর চাইতে বেশি বড় না। আমাদের বয়সের পার্থক্য মাত্র অল্প কয়েক বছরের। ছোটবেলায় যেমন নাম ধরে ইয়াদ ডাকতি, তেমন নাম ধরেই ডাকবি। ভাইয়া ভালো লাগে না। প্রিয়ন্তী দুষ্টু হেসে বলল, ভাইয়া ডাকলে ভালো লাগে না? তাহলে কি সাইয়া ডাকব? ইয়াদ হেসে বলল, পাকনামি করিস না। করলাম না। আচ্ছা শোনো, আমি তোমার কাছে একটা দরকারে এসেছিলাম। আমার কাছে তোর কি দরকার পড়ল? পুলিশের কাছেই তো আমাদের মতো সাধারণ জনগণের দরকার পড়বে, তাই না? তা ম্যাডামের দরকারটা কি শুনি? আমাকে একটা হেল্প করতে হবে। কি হেল্প?
একটা লোফারকে শায়েস্তা করতে হবে। বুঝিয়ে বল। প্রিয়ন্তী সবটা বলার পর ইয়াদ বিরক্তি নিয়ে বলল, মেয়েদের এই এক সমস্যা। এরা বয়ফ্রেন্ডকে অন্ধের মতো বিশ্বাস করবে। বয়ফ্রেন্ড যেটা বলবে সেটাই করবে। এখানেই যথেষ্ট নয়, ভালোবাসা প্রমাণের জন্য এরা শরীরটাও দেবে। ওই ছেলেটা শ্রেয়সীকে যখন এই বাজে প্রস্তাবটা দিয়েছিল, শ্রেয়সীর উচিত ছিল তখনই ওই ছেলের কপালে 5 লাথি মেরে তার সাথে ব্রেক আপ করে দেয়া। তা না করে ভালোবাসার প্রমাণ দিতে গেছে। হাউ ফুল। এবার শিক্ষা হলো তো। শ্রেয়সী হাতে পায়ে বড় হয়েছে। বয়সের তুলনায় ওর বুদ্ধি কম। আর তুমি মেয়েদের দোষ দিচ্ছ কেন? মেয়েদের ফুসলায় কারা? ছেলেরাই তো। শ্রেয়সীর বাসায় জানে এসব? না, বাসায় জানলে ওকে আস্ত রাখবে না। তুমি প্লিজ কিছু করো, নয়তো সত্যি সত্যি ওই বদমাইশটা ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবে। ডোন্ট ওরি, সে রকম কিছু হবে না। আমি দেখছি ব্যাপারটা। তবে তবে এর বিনিময়ে আমি কি পাব? ঘুষ চাচ্ছ? পুলিশ কিন্তু ঘুষ ছাড়া কিছু করে না। জানিসই তো সেটা। ওকে, কি চাই বলো? ইয়াদ মৃদু হেসে বলল, তোর হাসি। তুই সুখে থাক, সব সময় হাসি খুশি থাক, এটাই চাই। রাতে থাকার জন্য প্রিয়ন্তীকে অনেক জোর করেছে ইলমা। কিন্তু শ্রুতি ঘুম থেকে উঠে প্রিয়ন্তীকে না পেয়ে চিল্লাপাল্লা শুরু করেছে। কানিজ চৌধুরী ফোন করে সেটা জানাতেই প্রিয়ন্তী ইলমাকে বুঝিয়ে দ্রুত বাসায় চলে এসেছে। ইয়াদ অবশ্য বাসায় পৌঁছে দিয়ে গেছে প্রিয়ন্তীকে। প্রিয়ন্তীর পরনে গাঢ় সবুজ রঙের লেহেঙ্গা শোভা পাচ্ছে। ওড়নার আঁচল ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। লেহেঙ্গার সাথে ম্যাচিং গহনা পরা দুজনের গায়ে। খোলা চুলে খয়েরি রঙা গোলাপ গোজা। দুজনের ঠোঁটের কোণে মিষ্টি হাসি। আহা, কি জীবন্ত ছবি! ছবিতে হাস্যজল মেয়ে দুটোর একটা এই পৃথিবীতে নেই। ভাবা যায়। ছবিটা বসুন্ধরা কমিউনিটি সেন্টারে তোলা হয়েছে ইয়াসের বউ ভাতের দিন। তখন প্রিয়ন্তী ইন্টারমিডিয়েটে পড়া ষোড়শী ছিল। এই ছবিটা প্রিয়ন্তীর কাছে খুব প্রিয়। এতগুলো বছর বড় যত্ন করে ছবিটা নিজের কাছে রেখেছে প্রিয়ন্তী। অবাক বিস্ময় ছবিটায় হাত বুলাচ্ছে শ্রুতি। শ্রেয়ানের সাথে ভিডিও কলে কথা হয়েছে প্রিয়ন্তীর। কিন্তু শ্রুতি কখনো ভিডিও কলে দেখেনি প্রিয়ন্তীকে। শ্রুতি তার ছোট ছোট চোখ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করছে ছবিটাকে। খানিক বাদে মুখ তুলে প্রিয়ন্তীর দিকে তাকিয়ে বলল, দুইটা তুমি? প্রিয়ন্তী শ্রুতিকে টেনে কোলে বসিয়ে ছবিটা হাতে নিয়ে বলল, উহু, ডানেরটা আমি আর বামেরটা তোমার আম্মু। তুমিই তো আমার আম্মু। উহু, আমি তোমার আম্মু নই। তোমার আম্মু চলে গেছে। তুমি তো কোথাও যাওনি, এখানেই আছো। আমি তো তোমার আম্মু নই। তোমার আম্মু অনেক দূরে চলে গেছে। শ্রুতিকে এই কথাগুলো বলতে বুক ফেটে কান্না আসছে প্রিয়ন্তীর। কিন্তু উপায় নেই। শ্রুতিকে অনেক বুঝিয়েও কোনো লাভ হয়নি। শ্রুতি মানতেই নারাজ যে প্রিয়ন্তী তার মা নয়। তাই এবার অন্যভাবে বোঝাবে। প্রিয়ন্তীর একসাথে ছবিটা দেখে ইতিমধ্যে শ্রুতির মন দোদুল্যমান হয়ে আছে। একই রকম দুজনকে দেখে সে বিস্ময় কাটিয়ে উঠতে পারছে না। শ্রুতি জিজ্ঞেস করল, তাহলে আম্মু কোথায় চলে গেছে? এসো আমার সাথে। প্রিয়ন্তী শ্রুতিকে কোলে নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়াল। আকাশে অগণিত তারার মধ্যে বড় একটা তারা দেখিয়ে বলল, আমার আঙুল বরাবর যে বড় তারাটা দেখছ, ওটাই তোমার আম্মু।
শ্রুতি কিছুক্ষণ তারাটার দিকে তাকিয়ে বলল, কিন্তু আম্মু ওখানে গেল কেন? তোমার সাথে রাগ করে। রাগ করেছে কেন? তুমি তার কথা শুনতে না। তার কথার অবাধ্য হতে, সে কারণে। আচ্ছা শ্রুতি, ওই তারাটার পাশে যদি আরেকটা তারা বসে, তাহলে কেমন হবে? কেন? তুমিও কি আকাশে চলে যাবে? আমি যাব না। কিন্তু তোমার বাপি চলে যাবে। বাপি কেন যাবে? এই যে তুমি আমার সাথে চলে আসছো, বাপির কাছে যেতে চাচ্ছ না, এতে তোমার বাপির কত কষ্ট হয়, তুমি জানো? তুমি যদি এমন করো তাহলে তোমার বাপিও একদিন আকাশে চলে যাবে। আর ফিরবে না। তাই? হ্যাঁ তাই। তাহলে চলো, আমরা বাপির কাছে চলে যাই। আমি যেতে পারবো না। তোমাকে একাই যেতে হবে। আমার তোমাকে ছাড়া থাকতে ভালো লাগে না আম্মু। তুমি নিশ্চয়ই চাও না তোমার বাপিও আকাশে চলে যাক? না, চাই না। তাহলে বাপির কাছে চলে যাও। তুমিও চলো আম্মু। তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। আমাদের দেখা হবে তো। তোমার যখনই আমাকে দেখতে ইচ্ছে হবে, আমি তখনই তোমার কাছে চলে যাব। অথবা তুমি আমার কাছে চলে আসবে। তাছাড়া, আমরা ভিডিও কলে একে অপরকে দেখব, অনেক অনেক গল্প করব, কেমন? তোমার কাছ থেকে চলে গেলে তুমি আবার আকাশে চলে যাবে না তো? আমি কোথাও যাব না। সব সময় শুধু তোমার সাথে দেখা হওয়ার অপেক্ষায় থাকব। শ্রুতির কপালে আলতো করে চুমু খেয়ে তাকে বুকে জড়িয়ে নিল প্রিয়ন্তী। বাচ্চা মেয়েটার জন্য বুকটা ফেটে যাচ্ছে তার। সকালে শ্রেয়ান এসে শ্রুতিকে নিয়ে গেছে। শ্রুতি কান্নাকাটি করেনি বরং চুপচাপ বাবার সাথে চলে গেছে। তবে তার মনটা ভীষণ খারাপ ছিল। সেটা শ্রেয়ান আর প্রিয়ন্তী দুজনেই টের পেয়েছে। প্রিয়ন্তী শ্রুতির গালে চুমু দিয়ে বলেছে, আমাদের আবার দেখা হবে। দুপুরে শ্রেয়ানের ফোন আসল। প্রিয়ন্তী খেয়ে ভাত ঘুম দিয়েছিল। ফোনের শব্দে ঘুম ভাঙল। ফোন রিসিভ করে কানে ঠেকাল। ওপাশ থেকে শ্রেয়ান বলল, প্রিয়ন্তী। জি ভাইয়া, বলুন। শরীর খারাপ নাকি? কণ্ঠটা কেমন শোনাচ্ছে? ঘুমাচ্ছিলাম। ওহ সরি। ফোন দিয়ে তোমার ঘুম নষ্ট করলাম। কোনো ব্যাপার না ভাইয়া। আপনি বলুন। শ্রুতির কি অবস্থা? সকালে মন খারাপ ছিল। যাওয়ার সময় একটা কথাও বলেনি মেয়েটা। এত খারাপ লেগেছে আমার। মেয়েটাকে নিয়ে কি করব ভেবে পাই না। আপনি চিন্তা করবেন না ভাইয়া। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এতদিন তো আমাকে ছাড়া থাকতেই চায়নি। আজ কোনো রকম ঝামেলা ছাড়াই আপনার সাথে চলে গেছে। হয়তো মনটা একটু খারাপ ছিল। সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। একটু ধৈর্য রাখুন। আপাতত কদিন অফিস বাদ দিয়ে শ্রুতিকে সময় দেন। ওকে নিয়ে কোথাও ঘুরতে যান। ওকে খুশি রাখার চেষ্টা করুন। আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে? সকালে তোমাদের ওখান থেকে আসার পর থেকে একটা কথাও বলেনি। সেই কখন থেকে ওকে খাওয়াতে চাচ্ছি, কিছু মুখেই তুলছে না মেয়েটা। দুপুর গড়িয়ে যাচ্ছ, অথচ এখনো খাওয়াতে পারিনি। প্রিয়ন্তী একটু ভেবে বলল, অনলাইনে আসুন, ভিডিও কল দিচ্ছি। আচ্ছা। শ্রেয়ান ভিডিও কল দিতেই প্রিয়ন্তীর মুখটা ভেসে উঠল। প্রিয়ন্তী বলল, ফোনটা শ্রুতির সামনে ধরুন। শ্রেয়ান শ্রুতির সামনে মোবাইল ধরলে প্রিয়ন্তী বলল, শ্রুতি আম্মু, তুমি নাকি খাচ্ছ না? এটা তো খুব খারাপ। সময় মতো খাবার খেতে হয়। জানো না? শ্রুতি বিরস বদনে বলল,
আমি তো তোমার হাতে ছাড়া কারো হাতে খাই না। এতদিন আমার হাতে খেয়েছ, এখন থেকে বাপির হাতে খাবে। আমি খাবো না। আচ্ছা, আমি যদি তোমায় মজার মজার গল্প শুনাই, তাহলে খাবে? তোমার হাতে ছাড়া খেতে ভালো লাগে না আম্মু। এরকম করলে কিন্তু তোমার বাপি কষ্ট পাবে শ্রুতি। আর সে কষ্ট পেলে কি হবে জানো তো? তুমি কি সেটা চাও? শ্রুতি মুখ নামিয়ে নিল। একটু চুপ থেকে দুপাশে মাথা নাড়ল। প্রিয়ন্তী বলল, তাহলে লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নেবে। আর খাওয়ার ফাঁকে ফাঁকে গল্প শুনবে, কেমন? আচ্ছা। প্রিয়ন্তী গল্প বলতে শুরু করল। শ্রুতি গল্প শুনতে শুনতে লক্ষ্মী মেয়ের গল্প খেয়ে নিল। খাওয়া শেষে ওদের গল্প বন্ধ হল না। চলল আরও অনেকটা সময়। যথারীতি বুধবার বিকেলে প্রিয়ন্তী আর শ্রেয়সী তমালকে দেয়া ঠিকানায় গেল। একটা পার্কের ঠিকানা দিয়েছিল প্রিয়ন্তী। দুজন একসাথে পার্কে ঢুকল। পার্কের ভেতরে ঢুকে তমালকে দেখা গেল পায়চারি করতে। শ্রেয়সীকে দেখতেই তার ঠোঁটের কোণে হাসি ফুটল। কয়েক কদম এগিয়ে শ্রেয়সীর সামনে এসে দাঁড়াল। শ্রেয়সীর পাশে প্রিয়ন্তীকে দেখে বলল, একা আসনি? সাথে সুন্দরী বোনকেও নিয়ে এসেছ। খুবই ভালো করেছ। এখন আমার টাকাটা দাও। পুরো 3 লাখ টাকা। প্রিয়ন্তী বলল, এত অস্থির হচ্ছেন কেন? টাকা তো দেব। আগে আপনার মোবাইলটা দিন। ভিডিওটা ডিলিট করব। উহু। আগে টাকা দেবেন, তারপর ভিডিও ডিলিট হবে। প্রিয়ন্তী ক্রূর হেসে বলল, আগে তুই নিজে তো বাঁচ, তারপর না হয় টাকা নিবি। তমাল কিছু বলার আগেই পুলিশের 3 জন লোক এসে তমালকে ঘিরে ধরল। তাদের মধ্যে ইয়াদ ছিল সিভিল ড্রেস পরা, বাকি 2 জন পুলিশের ইউনিফর্ম পরা। পুলিশ দেখে হকচকিয়ে গেল তমাল। সে দৌড়ে পালাতে গেলে পেছনে থেকে ইয়াদ ধরে ফেলল। প্রিয়ন্তী ইয়াদকে বলল, ওর মোবাইলে ভিডিওটা আছে ভাইয়া। ইয়াদ তমালের কাছ থেকে মোবাইলটা কেড়ে নিয়ে প্রিয়ন্তীর হাতে দিল। প্রিয়ন্তী মোবাইলটা শ্রেয়সীর হাতে দিয়ে বলল, ভিডিওটা ডিলিট করো। ইয়াদ তমালের গালে সপাটে চড় বসিয়ে বাকি 2 জন পুলিশকে বলল, একে গাড়িতে ওঠান। পুলিশ 2 জন তমালকে ধরে নিয়ে গাড়িতে ওঠাল। ইয়াস প্রিয়ন্তীকে উদ্দেশ্য করে বলল, সেদিন তুই আমাকে ব্যাপারটা জানানোর পর আমি তমালের খোঁজ খবর নিয়েছি। ও শুধু তোর ননদই নয়, আরও অনেক মেয়ের সাথে রিলেশন করে, তাদের সাথে ঘনিষ্ঠ হয়েছে। এরপর ভিডিও ধারণ করে সেই মেয়েগুলোকে ব্ল্যাকমেইল করেছে। সম্মানের কথা ভেবে অনেক মেয়েই মুখ খোলেনি। কেউ কেউ আত্মহত্যাও করেছে। তবে এ যাত্রায় তমাল রেহাই পাবে না। ওকে লং টাইম জেলে পচানোর ব্যবস্থা আমি করব। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ইয়াদ হতাশ গলায় বলল, আবার ভাইয়া? তারপর শ্রেয়সীর দিকে তাকিয়ে বলল, কাউকে এতটা অন্ধবিশ্বাস করতে নেই। দেখলেন তো তার ফল কি হয়েছে। যাই হোক, আমাকে এখন থানায় যেতে হবে। আমি এখন আসি প্রিয়ন্তী। 1 মিনিট। প্রিয়ন্তী তার ভ্যানিটি ব্যাগ থেকে একটা ডায়েরি বের করে ইয়াদের দিকে বাড়িয়ে দিল। ইয়াদ খপ করে ডায়েরিটা নিয়ে বলল, এটা তোর কাছে গেল কি করে? আমি এটা খুঁজে খুঁজে হয়রান। সেদিন তোমাদের বাসায় গিয়েছিলাম না? তোমার বিছানা গোছাতে গিয়ে ডায়েরিটা পেলাম। প্রথম কয় পৃষ্ঠা পড়ার পর আরও পড়ার কৌতূহল হল। তাই সাথে করে বাসায় নিয়ে গেছি। এটাকে কিন্তু চুরি বলে। চুরি হলে চুরি। তুই কি ডায়েরিটা পড়েছিস? পড়েছি মানে? পুরোটা পড়েছি। একদম প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত। ইনফ্যাক্ট ডায়েরির অদ্যপ্রান্ত সব আমার মুখস্থ হয়ে গেছে।
তুমি চাইলে এখন প্রথম থেকে শোনাতে পারি তোমাকে। ইয়াদ বিব্রত চেহারায় চোরের মতো এদিক সেদিকে তাকাচ্ছে। তা দেখে ফিক করে হেসে ফেলল প্রিয়ন্তী। হাসতে হাসতে বলল, এই সাহস নিয়ে তুমি পুলিশ অফিসার হলে কি করে ভেবে পাই না আমি। রোজ ডায়েরিটা আমাকে নিয়ে লিখো, অথচ মুখ ফুটে আজ অবধি আমাকে কিছু বলনি। কি সাহস বাব্বা! ইয়াদ মাথা চুলকাতে চুলকাতে বলল, যদি তোকে প্রপোজ করলে তুই রিজেক্ট করে দিস। তাই সাহসে কুলোয়নি। রিজেক্ট তো অবশ্যই করতাম। তুমি আমাকে প্রপোজ করবে, আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করব, এরপর দুজনে প্রেম করব। ওসব আমার দ্বারা হবে না। আমার ছোটবেলা থেকে ইচ্ছে আমি অ্যারেঞ্জ ম্যারেজ করব। কাজেই আমাকে প্রপোজ করেও লাভ নেই। পারলে ফুপিকে বলে আব্বু আম্মুর কাছে বিয়ের প্রস্তাব পাঠাও। ইয়াদ উৎফুল্ল হয়ে বলল, মামা মামি রাজি হলে তোর আমাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই তো? তা নেই, তবে তবে এমন ভীতু থাকলে চলবে না। আমার সাহসী বর চাই। ইয়াদ হাসল। প্রিয়ন্তীও হাসল। কিন্তু শ্রেয়সী খুশি হতে পারল না। সে মনে মনে প্রিয়ন্তীকে তার ভাবি ভেবে নিয়েছে। এমনকি শ্রাবণ আর তিতলির কাছে শ্রেয়ান প্রিয়ন্তীর বিয়ের আইডিয়াটা শ্রেয়সী দিয়েছে। নানাভাবে বুঝিয়েছে শ্রেয়ান আর প্রিয়ন্তীর বিয়ে হলে কতটা ভালো হবে। যদিও তার চাওয়াটা স্বার্থপরের মতো ছিল। এটা শ্রেয়সী নিজেও জানে। কিন্তু তার সঙ্গীহারা ভাই আর মাহারা ভাইঝির কথা ভেবে এই স্বার্থপর ভাবনাই সে ভেবেছে। বুক চিরে বেরিয়ে আসতে চাওয়া দীর্ঘ শ্বাসটা সন্তপনে বুকে চেপে রাখল শ্রেয়সী। সবার সব চাওয়া পূরণ হয় না। কিছু চাওয়া অপূর্ণ থাকাও দরকার। আজ শুক্রবার। ছুটির দিন হওয়ায় সারাদিনই শ্রেয়ান বাড়িতে ছিল। শ্রুতির সাথে সময় কাটিয়েছে। শ্রুতি সারাক্ষণ মনমরা হয়ে থাকে। চিৎকার চেঁচামেচি করে না, জিনিসপত্র ভাঙচুর করে না, প্রিয়ন্তীর হাতে খাওয়ার জন্য বায়নাও ধরে না। শ্রেয়ানের হাতেই খেয়ে নেয় চুপচাপ। আগের মতো চঞ্চলতা নেই শ্রুতির মধ্যে। আগের মতো হাসে না, কথাও বলে না। এর মধ্যে প্রিয়ন্তী একবার এসেছিল এ বাড়িতে, সকালে এসে বিকেলে শ্রুতিকে সাথে নিয়ে চলে গেছে। আবার দুদিন পর শ্রেয়ান গিয়ে শ্রুতিকে নিয়ে এসেছে। ওদিকে প্রিয়ন্তীর বিয়ের কথাবার্তা চলছে। ইয়াদের সাথে বিয়ে। হয়তো শীঘ্রই দুজন জীবনের জুটি বাঁধবে। প্রিয়ন্তীর বিয়ের সময় শ্রুতিকে কিভাবে সামলাবে সেটা ভেবে ঘাম ঝরছে শ্রেয়ানের। এমনিতেই তার মেয়েটা কেমন নিষ্প্রভ হয়ে গেছে। তা দেখে কলিজা ফেটে যায় শ্রেয়ানের। দুপুরে যেতে হবে প্রত্যয়ের বাসায়। প্রত্যদের বাসায় বন্ধুদের সবার দাওয়াত। শ্রেয়ান শ্রুতিকে গোসল করিয়ে রেডি করাতে বসল। একটা সাদা জামা পরাল শ্রুতিকে। চুলগুলো আছড়ে দুপাশে ঝুটি করে দিল। শ্রুতির কপালে চুমু খেয়ে শ্রেয়ান বলল, একেবারে প্রিন্সেসের মতো লাগছে আমার আম্মাটাকে। শ্রুতিকে রেডি করে নিজেও তৈরি হয়ে নিল শ্রেয়ান। এরপর শ্রুতিকে কোলে নিয়ে বাসা থেকে বের হল। প্রত্যয়ের বাসায় পৌঁছল প্রায় 2 ঘন্টা পর। বিল্ডিংটা 8 তলা। প্রত্যয়ের ফ্ল্যাট 6th ফ্লোরে। শ্রেয়ান শ্রুতিকে নিয়ে লিফট দিয়ে উপরে উঠল। কলিং বেল বাজতেই দরজা খুলে দিল অয়ন। মিষ্টি হাসি দিয়ে শ্রেয়ানের কোল থেকে শ্রুতিকে কোলে নিয়ে বলল, কেমন আছে আমার আম্মাজান? ভালো। তুমি কেমন আছো চাচ্চু? এই মিষ্টি পরীটাকে দেখার পর কি আর খারাপ থাকতে পারি? এরপর শ্রেয়ানের দিকে তাকিয়ে বলল, আসতে এত দেরি হলো কেন তোর? শ্রেয়ান ভেতরে ঢুকতে ঢুকতে বলল, রাস্তায় জ্যাম ছিল। জ্যাম খালি তোর একলার জন্যই ছিল।
আমাদের জন্য তো ছিল না, আমরা তো সেই কখনোই আসলাম। ড্রয়িং রুমে ঢুকে দেখা গেল ইতিমধ্যে সবাই চলে এসেছে। অর্ণবের কোলে মোহনা ও অর্ণবের ছোট্ট ছেলে রাসিন। ছেলেটা একেবারে মোহনার ফটোকপি, একদম মায়ের মতন হয়েছে। অর্পির পেট কিছুটা স্ফীত, তার প্রেগন্যান্সির 5 মাস চলছে। অর্পি অয়নের কোল থেকে শ্রুতিকে কোলে নিল, আদর করল। কিন্তু শ্রুতির মুখে হাসি ছিল না খুব একটা। শ্রেওয়ানের বন্ধুমহলের সবাই এখানে উপস্থিত আছে, কেবল রোদেলা ছাড়া। রোদেলা বিয়ে করেছে বছর 3 আগে। হাজব্যান্ডকে নিয়ে আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকে সে। বছরান্তে একবার বাংলাদেশে আসে। শ্রেওয়ান জিজ্ঞেস করল, প্রত্যয় কই? যার বাসায় আসছি তারই তো খবর নাই। অয়ন হেসে বলল, সে রান্নাঘরে বউয়ের সাথে কামলা দিতেছে। সবাই একযোগে হেসে ফেলল। শ্রুতির জন্য সবার ভীষণ খারাপ লাগছে। সব সময় চঞ্চল থাকা মেয়েটার মধ্যে এখন কোনো উচ্ছলতা নেই। দুপুরের খাওয়া দাওয়ার পর আবার একচোট আড্ডায় বসল সবাই। এরপর বিকেলে সবাই যার যার বাসায় রওনা করল। সুগন্ধি ফুল দিয়ে সাজানো ঘরটা, ফুলের মিষ্টি সুবাসে ম করছে ঘরটা। বিছানার উপর লাল রঙা বেনারসি পরে বসে আছে প্রিয়ন্তী। ঘণ্টা কয়েক আগে ইয়াদের সাথে বিয়ে হয়েছে তার। অনেকটা সময় ধরে একা একা বসে আছে প্রিয়ন্তী। অনিলা তাকে এখানে রেখে গেছে 1 ঘণ্টারও বেশি সময় আগে। অথচ ইয়াদের আসার নাম গন্ধ নেই। এদিকে গরমে বড় হাঁসফাঁস লাগছে প্রিয়ন্তীর, সেই সাথে মেজাজও খারাপ হচ্ছে। বসে থাকতে না পেরে শেষমেশ বিছানা থেকে নামল। নামতেই ইয়াদ প্রবেশ করল ঘরে। সেদিকে তাকিয়ে প্রিয়ন্তী দাঁত কটমট করে বলল, আসলে কেন? আরও কিছুক্ষণ বাহিরে থাকতে। ইয়াদ হেসে প্রিয়ন্তীর দিকে এগিয়ে আসতে আসতে বলল, এত তাড়া কেন? মিস করছিলে আমায়? ঢং রাখো, এসিটা ছাড়ো তো, গরমে সেদ্ধ হয়ে যাবার উপক্রম হয়েছে। ইয়াদ এসিটা অন করতে করতে বলল, কোথায় ভেবেছিলাম বাসর ঘরে ঢুকে বউয়ের লাজরাঙা মুখ থেকে নিজ হাতে ঘোমটা সরাব, এখন তো দেখছি ঘরে ঢুকেই মহারানীর আদেশ পালন করতে হচ্ছে। সবে তো শুরু পুলিশ মশাই, এখন আমার গহনাগুলো খুলতে শুরু করেন। যথা আজ্ঞে জনাবা। প্রিয়ন্তী ড্রেসিং টেবিলের সামনে বসলে ইয়াদ এক এক করে প্রিয়ন্তীর গহনাগুলো খুলতে শুরু করল। প্রিয়ন্তী আয়নায় ইয়াদের প্রতিবিম্বর দিকে তাকিয়ে বলল, আজ শ্রুতিকে খেয়াল করেছ? ছটফটে মেয়েটা কেমন চুপচাপ ছিল। পার্লারের মেয়েগুলো যখন আমাকে বউ সাজাচ্ছিল, শ্রুতি দরজার কোনো দাঁড়িয়ে আমার দিকে অপলক তাকিয়েছিল। আমি কাছে ডাকলাম, এলো না। যখন আমি উঠে ওর কাছে যেতে নিচ্ছিলাম, দৌড়ে মেয়েটা চলে গেল জায়গাটা ছেড়ে। আমি ভেবেছিলাম, আমি যখন চলে আসব, তখন হয়তো ও কাঁদবে। কিন্তু কাঁদেনি। এমনকি গাড়িতে ওঠার আগে আমি ওকে কোলে নিয়ে কাঁদছিলাম। তখনও এক ফোঁটা পানি দেখিনি ওর চোখে। মেয়েটা কেমন যেন হয়ে গেছে, একদম অনুভূতিহীন। ইয়াদ কিছু বলল না, কেবল একটা দীর্ঘশ্বাস ফেলে প্রিয়ন্তীর চুলের জট ছাড়াতে লাগল। প্রিয়ন্তী বলল, জন্মের পর থেকে বাবাকে কাছে পাইনি, তবু তো এটা জানতাম যে আমাদের বাবা বেঁচে আছে। দূরে আছে তবু বেঁচে আছে। একদিন না একদিন তার দেখা পাব, আদর পাব। ওই মেয়েটা এই বয়সেই জানল তার মা নেই, আর কখনো ফিরে আসবে না তার কাছে। আল্লাহ কেন এমন করল অতটুকু বাচ্চা মেয়ের সাথে? ইয়াদ আয়নার দিকে তাকিয়ে দেখল প্রিয়ন্তী কাঁদছে। প্রিয়ন্তীকে নিজের দিকে ফিরিয়ে তার 2 বাহুতে হাত রাখল ইয়াদ। নরম গলায় বলল, আল্লাহ তাআলাকে অভিযোগ করো না প্রিয়ন্তী, একটু ধৈর্য রাখো, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।
আমার বাবা মায়ের যখন ডিভোর্স হয়েছে তখন আমার বয়স কিন্তু শ্রুতির চাইতে খুব বেশি ছিল না। ডিভোর্সের আগে লাস্ট কয়েকটা মাস বাবা মায়ের ঝগড়া মারামারি এসব দেখতে হয়েছে। একবার বাবা দেয়ালের সাথে বাড়ি দিয়ে মায়ের মাথা ফাটিয়ে ফেলেছে, আর সেটা আমার চোখের সামনে। তা দেখে ভয় কুঁকড়ে গিয়েছিলাম আমি। তখন আমার উপর কি প্রভাব পড়েছে একবার ভাবো। শ্রুতির মা নেই, আর আমাদের বাবা থেকেও ছিল না। আমার বাবা অন্য মহিলাদের সাথে অবৈধ সম্পর্কের জেরে রোজ রোজ মায়ের সাথে অশান্তি করত, মাকে মারত। ওই সময় এই ছোট্ট আমিটার উপর কিরূপ প্রভাব পড়েছে ভাবতে পারো? সেই সময়গুলো কেটে গেছে, পরিস্থিতি পাল্টেছে, আমরা বড় হয়েছি। আমরা দুই ভাই এখন প্রতিষ্ঠিত। সময় ধীরে ধীরে সবকিছু ঠিক করে দেয় প্রিয়ন্তী। শ্রুতির বেলায়ও তাই হবে দেখো। হ্যাঁ, শ্রুতির মা আর কখনো ফিরে আসবে না, কিন্তু সময়ের সাথে সাথে শ্রুতি স্বাভাবিক হয়ে যাবে, তুমি দেখো। আর তাছাড়া তুমি তো আছো শ্রুতির পাশে। শ্রুতি যে তোমার জীবনে একটা বড় জায়গা দখল করে নিয়েছে সেটা আমি জানি প্রিয়ন্তী। কারণ আমি তোমাকে বুঝি। তোমার যখন ইচ্ছে হবে তুমি শ্রুতির কাছে চলে যাবে, শ্রুতিকে মায়ের মতো আদর দেবে। এ ব্যাপারে আমি তোমাকে কখনোই নিষেধ করব না। প্রিয়ন্তী এখনো কাঁদছে। ইয়াদ প্রিয়ন্তীর চোখ মুছিয়ে দিয়ে আলতো করে চুমু খেল প্রিয়ন্তীর দু চোখের পাতায়। প্রসঙ্গ পাল্টে বলল, আজকে আমাদের বিশেষ রাতটা তোমাকে কান্নাকাটি করে মাটি করতে দেব না। ইয়াদ প্রিয়ন্তীকে কোলে তুলে নিল। কোলে নিয়ে ঘর থেকে বের হয়ে ছাদের দিকে হাঁটতে লাগল। প্রিয়ন্তী মৃদু চিৎকার করে বলল, আরে কি করছো? কেউ দেখে ফেলবে। কেউ দেখবে না, এদিকটায় কেউ নেই। কিন্তু তুমি ছাদে নিচ্ছ কেন আমায়? ইয়াদ জবাব দিল না। প্রিয়ন্তীকে নিয়ে ছাদে যেতেই তার চক্ষু চড়পগাছ। বেলুন আর ক্যান্ডেল দিয়ে গোটা ছাদটা খুব সুন্দর করে সাজানো। ক্যান্ডেলগুলো মিটমিট করে জ্বলছে। চাঁদের জ্যোৎস্না আর মোমবাতির আলো দুটো মিলে অদ্ভুত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে। ছাদের মাঝখানে লম্বাটে একটা খাট, তাতে ধবধবে সাদা বিছানা আর দুটো বালিশ পাতা। বিছানা জুড়ে অসংখ্য গোলাপের পাপড়ি ছড়ানো। প্রিয়ন্তী মুগ্ধ হয়ে গেল ডেকোরেশন দেখে। ইয়াদ প্রিয়ন্তীকে কোল থেকে নামিয়ে বিছানায় বসাল। তারপর ছাদের দরজা আটকে আবার প্রিয়ন্তীর কাছে ফিরে এলো। প্রিয়ন্তী কিছু বলার আগেই ইয়াদ বলল, তোমার ছোটবেলা থেকে ইচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ করবে, আর আমার ছোটবেলা থেকে না, ঠিক ছোটবেলা না, একটু বড় হয়ে আর কি খোলা আকাশের নিচে বাসর করার ইচ্ছে ছিল, যেখানে আমাদের ভালোবাসার সাক্ষী থাকবে একটা চাঁদ আর অসংখ্য তারকারাজি। এতক্ষণ এসবেরই অ্যারেঞ্জ করেছিলাম, তাই একটু দেরি হল। সরি মিসেস ইয়াদ চৌধুরী। ইয়াদের কথা শুনে ফিক করে হেসে ফেলল প্রিয়ন্তী। বলল, অনেক মানুষের অনেক ধরনের পাগলামি দেখেছি, এরকম পাগলামি এই প্রথম দেখলাম। ইয়াদ প্রিয়ন্তীর রাঙা ঠোঁটে আলতো করে চুমু খেয়ে বলল, পাগলামি দিয়েই হোক আমাদের দাম্পত্য জীবনের সূচনা। বর্ষার উত্তাল সমুদ্র, বিশাল জলরাশি একের পর এক আছড়ে পড়ছে তীরে। শ্রেওয়ান দাঁড়িয়ে আছে কক্সবাজার লাবণী সি বিচে। প্রিয়ন্তীর বিয়ের পর শ্রুতিটা আরও কেমন যেন হয়ে গেছে। রাতের বেলা আকাশের দিকে তাকিয়ে তারার সঙ্গে বিড়বিড় করে কথা বলে। তা দেখে শ্রেওয়ানের বুক পুড়ে। প্রিয়ন্তী অবশ্য প্রতিদিনই ভিডিও কলে শ্রুতির সাথে কথা বলে। এটা ওটা বলে শ্রুতিকে হাসানোর চেষ্টা করে। প্রিয়ন্তী বুদ্ধি দিল শ্রুতিকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাওয়ার। শ্রেওয়ান কক্সবাজার সমুদ্র সৈকতকেই ঘোরার জন্য বেছে নিল। সেই হোটেলটাই উঠল যেখানে কয়েক বছর আগে উঠেছিল। তখন প্রীতি ছিল, এখন প্রীতি নেই, আছে শ্রুতি। প্যান্টের পকেট থেকে ওয়ালেটটা বের করল শ্রেওয়ান।
ওয়ালেট থেকে প্রীতির একটা ছবি বের করল। হালকা গোলাপি শাড়ি পরা একটি হাস্যোজ্জ্বল মুখ। প্রীতি মরে যাবার পর থেকে এই ছবিটা শ্রেয়ানের প্রতি মুহূর্তের সঙ্গী হয়ে গেছে। এই কক্সবাজারে শ্রেয়ান প্রীতি প্রথম কাছে এসেছিল, গভীরভাবে একে অপরকে ভালোবেসেছিল। সেই ভালোবাসার ফসল শ্রুতি। শ্রুতিকে নিয়ে কক্সবাজার ছাড়া আর অন্য কোথাও যেতে ইচ্ছে হল না শ্রেয়ানের। তাই এখানে এসেছে। এখানে আসার পর শ্রুতির মধ্যে কি একটু উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে? টের পায় না শ্রেয়ান। শ্রেয়ানের থেকে খানিকটা দূরে শ্রুতি উবু হয়ে বসে বালুতে কি যেন আঁকছে। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে প্রীতির ছবিটা ওয়ালেটে রেখে সেটা পকেটে পুরে রাখল শ্রেয়ান। এরপর ধীর পায়ে এগিয়ে গেল শ্রুতির দিকে। কাছে যেতেই দেখতে পেল বালুর উপরে 3টা মানুষের অবয়ব আঁকা। ডান পাশে একটি পুরুষ অবয়ব, বাম পাশে একটি নারী এবং মাঝখানে ঝুঁটি করা চুলের একটি বাচ্চা মেয়ের অবয়ব আঁকা। দুপাশ থেকে দুজন মেয়েটির 2 হাত ধরে রেখেছে। বুকটা হু হু করে উঠল শ্রেয়ানের। একটু ঝুঁকে নিচু হয়ে শ্রুতিকে বুকে ঝাপটে ধরল শ্রেয়ান। সমাপ্ত।